আমি এখনো প্রথম প্রেমে মশগুল থাকলে যেমনটা আগ্রহ থাকে হোমিও শেখার প্রতি, ঠিক অনুরূপ শেখার প্রতি এখনো আমার আগ্রহটা রয়ে গেছে। আর এই রয়ে যাওয়া থেকেই জানার আগ্রহটা আর কি এত তীব্র যে আমি চেষ্টা করি মেডিসিনের ভিতরে ঢুকে জানার। তো যাই হোক, এই ভিতরে ঢুকে জানার চেষ্টা থেকে মোটামুটি জানি, কিন্তু কতটুকু জানি আপনারাই ভালো জানেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি অ্যালুমিনা নিয়ে। এটা বেশ ব্যবহৃত একটা মেডিসিন, বহুল ব্যবহৃত মেডিসিন বলতে পারেন। এখানে বেশ অনেকগুলো লক্ষণ আছে, লক্ষণের পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা আবার অনেকেই শুধুমাত্র লক্ষণকে দায়ী করেই, লক্ষণকে প্রাধান্য দিয়ে মেডিসিন সিলেকশন করে থাকি, যে জায়গাটাতে আমি প্রায়ই বলি বা আমার বলার জায়গাটা, আমার যতটুকু জ্ঞান আছে আহরণ করতে পেরেছি যতটুকু, যে আমরা লক্ষণকে নয় লক্ষণের পেছনটাকে যদি একটু খুঁজে বের করতে পারি তাহলে আমাদের সিলেকশনকৃত মেডিসিনগুলো খুব সঠিক হয়। তো যাই হোক, আজকের মেডিসিনের উৎস হলো খনিজ, এবং আমরা যদি এর মায়াজন দেখি তাহলে সোরাসাইকোসিস, আবার অনেক অনেক রাইটার লিখেছে টিউবারকুলার ডায়াথেসিসও বিদ্যমান। তো আমরা যদি এর ক্রিয়াস্থলটা দেখি, সরি কাতরতাটা দেখি, তাহলে উভয় কাতর, এবং ক্রিয়াস্থলটা যদি আমরা দেখি তাহলে কোথায় কোথায় ব্যবহৃত হয়। দেখুন, অধিকাংশ হোমিওপ্যাথ এই অ্যালুমিনাকে ডিসপেপসিয়া জনিত যে রোগ লক্ষণগুলো আছে সেখানে আমরা ব্যবহার করে থাকি। কষ্টবদ্ধতা, কোষ্ঠকাঠিন্য, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমাশয় ক্ষেত্রে সেটা রক্ত আমাশয় হতে পারে, এবং সেই সাথে আমরা যেহেতু কোষ্ঠবদ্ধতা আছে সেহেতু রিকটাম এরিয়াতে কিছু লক্ষণ আমরা খুঁজে পাই, সেখানে আমরা ব্যবহার করতে পারি। স্কিন ডিজিজের উপরে ব্যবহার করতে পারি, ফিমেল ডিজিজের উপরে ব্যবহার করতে পারি। তো এছাড়া অন্যান্য ক্ষেত্রে আমরা অনেকেই ব্যবহার করে থাকি, যেমন শ্বাসযন্ত্রের রোগ লক্ষণে আমরা এটা ব্যবহার করি। আমরা জ্বরে, স্পেশালি টাইফয়েড জ্বরে ব্যবহার করে থাকি, চোখের সমস্যায় ব্যবহার করে থাকি, স্কিন ডিজিজের কার্বনেকলে আমরা ব্যবহার করে থাকি, এনিমিয়াতে ব্যবহার করে থাকি, আমরা ভার্টিগোতে ব্যবহার করে থাকি। বিশেষ করে ফিমেল ডিজিজের ক্ষেত্রে যেখানে আলোচনা করেছিলাম সাদা স্ট্রাপের উপরে আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও যে সকল পুরুষের ধাতু দুর্বলতা আছে বা শুক্র ক্ষয়ের ইতিহাস যদি তার মধ্যে থাকে তাহলে সেখানে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া মানসিক রোগ লক্ষণে, যেখানে মানসিক উন্মাদনা, আমি বলে থাকি এই কথাটাকে এইভাবে, যে আমি যখন স্বাভাবিক নিয়মে, পৃথিবীর যে স্বাভাবিক নিয়ম আছে জীবনটাকে সুন্দর ও সাবলীল ভাবে পরিচালনা করার, সেই জায়গা থেকে যদি আমরা বিপরীত দিকে যাই তাহলে অস্বাভাবিক লক্ষণ, মানসিক অস্বাভাবিক লক্ষণেও কিন্তু আমরা, উন্মাদনাতেও কিন্তু আমরা এই অ্যালুমিনাকে ব্যবহার করে থাকি। যেমন আমরা দেখেছি এরা আত্মহত্যা প্রবণ, ধ্বংসমুখী আচরণ করে আত্মহত্যা প্রবণ। তা আসলে কেন আত্মহত্যা প্রবণ, কোন সময় আত্মহত্যা প্রবণ, সে কি জন্য আত্মহত্যা করতে চায়, কি জন্য অন্যকে মারতে চায়, এই জায়গাটা আমরা হয়তো অনেকেই আলোচনায় এগুলো হাইড রাখি বা অনেকে আলোচনা এগুলো করে থাকে। তো আমরা সেই জায়গাটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটু মাইন্ড নিয়ে কথা বলি। আমরা মাইন্ড নিয়ে কথা বলতে যে দেখেছি যে বেশ কিছু রোগ লক্ষণ আমাদের এখানে প্রকাশিত হয়। সেটা হলো, সরি, তার আগে আমরা একটু গঠন নিয়ে আলোচনা করি। আমরা গঠনগত দিক থেকে যদি দেখি যে একজন ব্যক্তি যার কিনা স্বাস্থ্য ভালো নয়, তাহলে স্বাস্থ্য ভালো নয় তাহলে কেমন, স্কিনটা যেন কোঁচকানো ভাঁজ সংযুক্ত লাইকোপোডিয়ামের আছে, স্কিনটা এবড়ো থেবড়ো বা খুব ড্রাই ভাব আছে, যেটা আমরা সোডিয়াম সালফার, আমরা অ্যাব্রোটেনাম দেখেছি, শীর্ণতা আছে। আমরা লাইকোপোডিয়ামে দেখেছি, অ্যাব্রোটেনামে দেখেছি, ন্যাট্রামিওরে দেখেছি, সিনাতে দেখেছি। বেশ অনেকগুলো মেডিসিন আছে যাদের শারীরিক গঠনটা খুব বেশি সুন্দর নয়। ঠিক অনুরূপভাবে যদি ভাঁজ সংযুক্ত স্কিন থাকে, ড্রাই ভাব থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই অ্যালুমিনা মেডিসিনটা খুব ভালো কাজ করে গঠন আকৃতিতে। যে সকল ব্যক্তি লম্বা, অ্যাসিড ফসের মতো, ফসফরাসের মতো,
হ্যাঁ, যে সকল ব্যক্তি লম্বা এবং গায়ের বর্ণ শ্যাম বর্ণ বা কালো বর্ণ, যদি আমরা কস্টিকামের দিকে তাকাই ঠিক অনুরূপ, এবং যে সকল ব্যক্তি ফসফরাসের মতো কিছুটা নম্র স্বভাবের, এই জায়গাটা আমরা দুইটা দিকে দেখব। অ্যালুমিনা কিছুটা নম্র স্বভাব আছে, কিছুটা গরম স্বভাব আছে। ইন্টিম ক্রুডে সেম ভাবে আছে, কিছুটা নরম স্বভাব আছে, কিছুটা গরম স্বভাব আছে, দুইটা রূপ আছে। তো এই ধরনের যদি আমরা দেখি যে গঠন এবং সেই সাথে যদি আমরা তার অনেক সময় কস্টিকামের মতো, অনেক সময় লাইকোফোডিয়ামের মতো, অনেক সময় সিনার মতো যদি পেটটা মোটা পাই গঠন আকৃতির দিক থেকে, তাহলে সেখানে আমরা এলোমিনাকে চিন্তা করতে পারি। আসলে এই পেট মোটাটা প্রাথমিকভাবে আমরা খুঁজে পাই না, যেমনটা আমরা সিনার বাচ্চাদের ক্ষেত্রে খুঁজে পাই যে একটা বাচ্চা শুরুতে তার মধ্যে পেট মোটার একটা প্রবণতা আছে। হ্যাঁ, পেটটা বড় হয়ে যাচ্ছে, ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশ শুকিয়ে যাচ্ছে। ঊর্ধ্বাংশ লাইকোপোডিয়ামের শুকিয়ে থাকে, নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশ শুকনো অ্যাব্রোটোনামের খুঁজে পাওয়া যায়, আর ন্যাট্রামিওরের ঘাড়ের দিকে শীর্ণতা খুঁজে পাওয়া যায়, সিপিআর টোটাল বডিটা শীর্ণতা খুঁজে পাওয়া যায়। ঠিক অ্যাব্রোটোনাম ক্রমাগত শুকিয়ে যাচ্ছে, আর জন্মগতভাবেই সিপিআর শুকনো, নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশ ক্রমাগত একই লেভেলের শুকনো, যেটাকে আমি একটা কলমের সাথে সংযুক্ত করে থাকি। দেয়া ফসফরাসও কিন্তু লম্বা প্রকৃতির থাকে, তাদেরও দেহ শুকনো আকৃতির থাকে। ঠিক যেমনটা আমরা দেয়াশলাইকে দেখেছি, তার ঠিক অনুরূপ ভাবে যদি আমরা কলমের দিকে তাকাই তাহলে সেখানে আমরা সিপিয়াকেও চিন্তা করতে পারি। কলমের দিকে তাকান, নিচে থেকে ঊর্ধ্বাংশ সম্পূর্ণটাই সমান। অর্থাৎ আমরা যদি ফিমেল ডিজিজের ক্ষেত্রে ফিমেল পেশেন্টের দিকে তাকাই, তার একটা ফিমেল পেশেন্টের হিপ জয়েন্ট বেশি থাকার কারণে, বড় থাকার কারণে অন্য অন্য ব্যক্তির তুলনায় তাদের কোমরটা একটু বড় দেখা যায় এবং ব্রেস্টটা বড় দেখা যায়, কিন্তু আমরা সিপিআর ক্ষেত্রে কিন্তু এমন খুঁজে পাই না। তাহলে শীর্ণতা থাকলেই যে আমরা শুধুমাত্র অ্যাব্রোটেনাম শীর্ণতা থাকলেই যে শুধুমাত্র আমরা সিনা শীর্ণতা থাকলেই অ্যাব্রোটেনাম সিপিয়া ফসফরাস এগুলোকে চিন্তা না করে যদি আমরা তার গঠন এবং গঠনের পেছনের কারণটা যদি আমরা একটু খুঁজি, তাহলে হয়তো আমাদের মেডিসিন সিলেকশন করতে খুব সহজ হয়। তো যাই হোক, সেই সাথে যদি আমরা তার মানসিক লক্ষণে যাই, তাহলে দেখুন আমরা অ্যালুমিনার একটা দারুণ কথা দেখেছি, রক্ত বা ছুরি দেখলে তার আত্মহত্যা করতে ইচ্ছা করে, কিন্তু কেন? আমরা দেখেছি স্মৃতিশক্তির দুর্বলতা, কিন্তু কেন? তার বানান লিখতে ভুল হয়, কথা বলতে গেলে ভুল হয়, শব্দ উচ্চারণে ভুল হয়, কিন্তু আসলে এগুলো কেন হয়? আসলে আমরা যদি দেখি, আমি প্র্যাকটিক্যালি আমি একটা জিনিস খুঁজে পেয়েছি যে অ্যালুমিনার বাচ্চাদের ক্ষেত্রে বড় বয়সে, বৃদ্ধ বয়সেও, যেমন ইথুজাতে কোনো একটা রাইটারের বই আমি পড়েছিলাম, ঠিক মনে পড়ছে না, যে যদি কোনো বাচ্চার জন্মের পরবর্তীতে মানে দুধ খাওয়ার পরবর্তীতে যদি বমি করে উঠিয়ে দেওয়ার লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি একবার হলে ইথুজাকে চিন্তা করতে পারেন। মানে ইথুজার এই জায়গাটাকে ভ্যালু দিয়েছে। সে ইথুজার বমিটা কেমন ছিল? তরল দুধ খায়, জমাট দুধ তুলে ফেলে। আমরা এই জায়গাটাতে যদি বলি যে আমরা যারা রসমালাই খাই, দেখুন যেমনটা দেখেন না, এটা লিকুইডের সাথে ঘন তরলের সাথে কিছু একটা ছোট ছোট গুটি গুটি থাকে রসমালাই, ঠিক অনুরূপ ভাবে তরল খাবার খেয়েছিল, উঠাইছিল সেম, যেটা ইনক্লুডেড ডায়রিয়া বা ইনক্লুডেড বমিতে আমরা খুঁজে পাই। তো যাই হোক, সেখানে আমরা ইথুজাকে চিন্তা করতে পারি। অনুরূপ ভাবে যদি কোনো বাচ্চা ব্রেস্ট ফিডিং এর বাইরে কোনো খাবার খেয়ে থাকার ইতিহাস থাকে, তোলা খাবার, বাইরের খাবার, তাহলে সেখানেও পরবর্তীতে তার কষ্টবোধ্যতা, পরবর্তী তার ফিমেল ডিজিজের ক্ষেত্রে লিউকোরিয়া, যদি টোটালিটি অফ সিমটমের সাথে এই লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেক্ষেত্রে আপনি একবার হলেও অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। তো যাই হোক, আমরা দেখেছিলাম যে এই জায়গাটাতে তার ভুলে যাওয়ার প্রবণতা, এই জায়গাটাতে দেখেছিলাম তার স্মরণশক্তির দুর্বলতা। যেমন দেখুন, যে ব্যক্তিটা শুরু থেকেই পুষ্টিহীনতায় ভুগছে, তার কিন্তু স্বাভাবিকভাবে দৈহিক এবং মানসিক গঠনের ত্রুটি থাকতে পারে। এই জায়গাটাতে আমি আরেকটা কথা আপনাদের শেয়ার করে যাব। দেখুন, ভুলে যাওয়ার প্রবণতা, আমরা তার মধ্যে মেইনলি আমরা কি বলেছিলাম, যে এটি মেইনলি আমরা ছোড়া সিফিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার ডায়াথেসিস, সেই সাথে সিফিলিটিক টার্ম তার মধ্যে কিন্তু ভরপুর আকারে আছে। সিফিলিটিক টার্ম তার মধ্যে ভরপুর আকারে আছে বলে সে কিন্তু আত্মহত্যা প্রবণ হচ্ছে। আর আত্মহত্যা তখনই সে করছে না যখন তার মধ্যে সোরা তাকে মানে প্রবল আকারে ধাক্কা দিচ্ছে। তার এই জায়গাটাতে আমরা একটা জিনিস দেখলাম, যে সিফিলিটিক টার্মের মধ্যে আমরা খুঁজে পেয়েছি যে ধ্বংস, বা সিভিলিটি টার্মের মধ্যে আমরা খুঁজে পেয়েছি ক্ষয় বা শেষ করার একটা প্রবণতা। তাহলে দেখুন,
আমরা মাইন্ড সিমটমে যে পেলাম যেটা, আমি আর একবারও যেহেতু অনেকদিন পর আলোচনা করছি, হতে পারে অনেক মুখ এখানে আছে, অ্যাকচুয়ালি আমি এইভাবে কখনো আলোচনা করি না। ওই যে বইয়ের ভাষায় যেমন রিডিং হয়, একটা লাইন বাই লাইন, যেহেতু আমার নোট করা থাকে না, আমি যে জায়গাগুলোতে আসলে আমাদের ফোকাস দেওয়া উচিত, যে জায়গাগুলো খুব বেশি আমাকে মনে রাখতে হয়, সেই জায়গাগুলো নিয়ে আমি বেশি ফোকাস দিই। আর রিডিং গুলো আপনারা নিজেও পড়তে পারবেন ইনশাআল্লাহ, সবাই পারেন। তো যাই হোক, আমরা দেখেছি যে এলোমিনার এই যে সিভিলিটিক টার্ম যে জায়গাটা রয়েছে, এইখানে দেখুন আমরা দেখেছি তার মধ্যে হতাশা, মাইন্ড সিমটমে আমরা তার মধ্যে দেখেছি হতাশা, আমরা তার মধ্যে দেখেছি ভুলে যাওয়ার স্মরণ শক্তির দুর্বলতা, আমরা তার মধ্যে দেখেছি বেঁচে থাকার আশাটাকে একেবারেই কম, ক্ষীণ, যেখানে ছুরি বা রক্ত দেখলে তার আত্মহত্যা করতে ইচ্ছা করে, হতাশাগ্রস্ত। কিন্তু কেন হলো? কথা হলো কেন হলো, প্রশ্নটা রয়ে গেল। তার মানে আমরা দেখেছি তাকে আত্মঘাতী, আত্মহননকারী, বা অনেক সময় সে কখনো কখনো হত্যাকারী হয়ে ওঠে। তাহলে কেন? একটা জিনিস খেয়াল করবেন আপনি, আপনার জীবনে স্বাধীনতা একটা অপরিহার্য একটা উপাদান। এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। প্রকৃতির যে নিয়মটা আছে, শুরু থেকে জন্মের পরে প্রকৃতির নিয়মটা ছিল যে আমি মায়ের বুকের দুধ খাবো, যেটা আমি পাইনি। প্রকৃতির একটা নিয়ম আছে, আমি স্বাধীনভাবে চলবো, যেটা আমি করতে পারিনি। এই সরি, একটা মিনিট, রিমোটটা কই, শীত লেগে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে এই জায়গাটাতে স্বাধীনতা, আচ্ছা আপনাকে যদি আমি স্বাধীনতা কেড়ে নিই, আপনি কি করবেন? আপনার যদি ব্যক্তি সত্তাকে আমি কেড়ে নিই, আপনি কি করবেন? আপনার ব্যক্তির স্বাতন্ত্রতা যদি আমি কেড়ে নিই, আপনি কি করবেন? অবশ্যই সেই সময়ে আপনি এমনটা প্রতিশোধ বা এমনটা আচরণ করবেন, যেটা আপনার সমাজ রাষ্ট্রের জন্য খুব বেশি খারাপের কিছু বয়ে আনে। তাহলে আমরা দেখেছি যে এই ধরনের ব্যক্তিদের আমরা ছোটকাল থেকে স্বাধীনতাটাকে কেড়ে নিয়েছি, ব্যক্তিত্বটাকে কেড়ে নিয়েছি। যদি বলেন কেমন, কিভাবে হলো? এখানে অনেক মা আছে, অনেক বাবা আছে আমাদের মধ্যেই, আমরা আমাদের সন্তানের স্বাধীনতাটাকে কেড়ে নিই। কিভাবে? এটা করো না, ওটা করো না, এটা তোমার জন্য যায় না, তুমি এই কাপড়টা কিনো না, তোমার এই কাপড়টা পছন্দ না, তুমি এই সিদ্ধান্তটা নিও না, এই সিদ্ধান্তটা তোমার যায় না, তোমার বয়স হয়নি এই সিদ্ধান্ত নেওয়ার। এই যে এই যে স্বাধীনতার যে একটা হরণ, এই যে তার মধ্যে এটা করো না, ওটা করো না, এইভাবে চলো না, ওইভাবে চলো, এটা করো, ওটা করো। আমরা ইগনেশিয়াতে দেখেছিলাম যে আপনার যে একটা ব্যক্তি স্বাতন্ত্রতা আছে, আপনার যে একটা চাহিদা আছে, আপনার যে একটা মানসিক চাহিদা আছে, সেই জায়গাটাতে অভিভাবক হিসাবে কেড়ে নেয়া। আর ইগনেশিয়া কি করেছিল, সেটাকে মুখ বুঝে মাথা পেতে সহ্য করে নিয়েছিল। ওর সহ্য ক্ষমতা আছে, অ্যালুমিনারও সহ্য ক্ষমতা আছে। সেও চুপ করে এটা শুনতে 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 একটা সময় এসে তার নিজের স্বাধীনতাটাকে সে আর খুঁজে পায় না, নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যটাকে সে আর খুঁজে পায় না। সে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে, আত্ম যে পরিচয় আছে সেটাও সে একটা সময় ভুলতে থাকে। এই ব্যক্তিটা আগামীকালকে আত্মহননকারী বা হত্যাকারী হিসেবে রূপ লাভ করে। দেখুন, স্বাধীনতা এবং সেই সাথে নিজের পরিচয়টাকে সে ভুলে যায়। আমি মানুষ, আমাকে এটা করতে হবে, আমাকে এটা করা উচিত, বা আমার এটা করাই শ্রেষ্ঠ। সেটা আমি ছোটকাল থেকে এত বেশি বাধা পেয়েছি যে আমি এখন ছোটখাটো কাজ করতে গেলেও আমার ভিতরে ভয় কাজ করে, ছোটখাটো কাজ করতে গেলেও আমার অন্যের উপরে নির্ভরশীল হতে হয়, আমাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। তাহলে দেখুন, যে ব্যক্তির স্বাধীনতাটা নেই সে ব্যক্তিটা আজকে কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, তার মধ্যে ভীরুতা আসতে পারে, তার মধ্যে ভয় আসতে পারে, তার মধ্যে ভ্রান্ত কিছু লক্ষণ তার মধ্যে জন্ম নিতে পারে, তার মধ্যে চিন্তা আসতে পারে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা সঠিক নয়, বা আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এটা আমার নয়, এটা অন্যের। দেখুন, এই ব্যক্তিটা একটা সময় এসে এত বেশি আবেগতাড়িত হয়,
এই ব্যক্তিটা একটা সময় এসে এত বেশি আবেগতাড়িত হয় যে এরা একটা সময় এসে আত্মহত্যা বা হত্যাকারী হিসেবে রূপ লাভ করে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যালুমিনাকে চিন্তা করতে পারি। তাহলে আমরা অ্যালুমিনার ক্ষেত্রে দেখেছি যে হত্যাকারী, আত্মহত্যাকারী বা ছুরি বা রক্ত দেখলে আত্মহননকারী। তাহলে এ কেন আজকে এই রূপ সিভিলিটি টার্মের এই জায়গাটাতে কেন আসলো? তাহলে যদি কোনো বাচ্চার মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে যদি আপনি অতীত ইতিহাসে খুঁজে পান যে তার স্বাধীনতাকে সর্বোপরি কেড়ে নিয়েছিল, তাহলে সেখানে কিন্তু আপনি এলোমিনাকে চিন্তা করতে পারেন। এই জায়গায় এন্টিং ফ্লুইড একটা সেম লক্ষণে, এন্টিং ফ্লুইড কিন্তু একটা ভালো মেডিসিন, কিন্তু এন্টিং ফ্লুইড হলো টু ফার। একটা আছে আমরা লেকেসিসে দেখেছি যে একজন আমার দৈব আমাকে পরিচালিত করছে, ভালো কাজ করতে বলছে, নেগেটিভ ইফেক্ট আছে যে আমাকে খারাপ কাজ করতে হবে বা করছি। ঠিক অনুরূপ ভাবে এন্টিং ফ্লুইডের যদি ভদ্রতা খুঁজে পান তাহলে সে চরম ভদ্র, যদি অভদ্রতা খুঁজে পান তাহলে সে চরম অভদ্র। সেম, তার স্বাধীনতা ছোটকাল থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা যদি মাইন্ড সিমটমের খুব গভীরে ঢুকি তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এলুমিনাকে চিন্তা করতে পারি। যদি তার মধ্যে ভদ্রতা এবং অভদ্রতা দুটাই থাকে, যদি সে রুচিশীল হয়, ভদ্র হয়, তাহলে খুব বেশি ভদ্র যদি হয় তাহলে সেখানে আমরা এন্টিং ফ্লুইডকে চিন্তা করতে পারি। আর যে তার যদি অভদ্রতার কুদিকটা বেশি থাকে, কারণ আমরা দেখেছি একজন মানুষের সুদিকের তুলনায় কুদিকটা বেশি প্রস্ফুটিত হয়, তাহলে অ্যালুমিনার যদি খারাপ দিকটা বেশি প্রস্ফুটিত হয় তাহলে আমরা সেখানে অ্যালুমিনাকে চিন্তা করতে পারি। তাহলে আমরা দেখেছি তার ভুলে যাওয়ার প্রবণতা, আমরা দেখেছি তার সিদ্ধান্তহীনতা, আমরা দেখেছি তার মধ্যে আত্মপরিচয়হীনতা। যদি আমরা খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করব? সেখানে অবশ্যই অবশ্যই আমরা অ্যালুমিনাকে চিন্তা করব। এবং আমরা সেই সাথে যদি তার মাইন্ডে আরেকটু ঢুকি তাহলে দেখুন আমরা মাইন্ডের লক্ষণে যে আমরা তার মধ্যে আর কি খুঁজে পাচ্ছি। স্মরণ শক্তির যে জায়গাটা আছে, দেখুন সে এমন হয় সে অনেকের নাম ভুলে যেতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, বুদ্ধিবৃত্তির গোলমাল তার মধ্যে খুঁজে পেতে পারেন। ঠিক যেন বেড়াটা কার্ভের যে জায়গাটা আছে, ছোটকাল থেকে কিন্তু তার স্বাধীনতা আমরা কেড়ে নিয়েছি। তাহলে সে সিদ্ধান্ত নিচ্ছে, সে যে কথা বলছে তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করতে পারে, কেউ আমাকে পরিচালিত করছে, কেউ আমাকে বলছে এটা করতে, যেটা আমি করছি। যদি লক্ষণটা খুঁজে পান তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। যদি কোনো ব্যক্তি পরনির্ভরশীল, বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন, অন্যের প্রতি নির্ভরশীলতা খুঁজে পান, কোথাও যাব, কোথায় যাব, কি কিনবো, কোন কাপড় কিনবো, কি কালারের কাপড় কিনবো, কোন বইটা কিনবো, কোন খাবারটা কিনবো, এটা যদি কোনো রোগীর মধ্যে খুঁজে পান তাহলে সেখানে আপনি অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। অর্থাৎ তার পার্সোনাল যে আইডেন্টিটি, এটার যদি অভাব কোনো রোগীর মধ্যে খুঁজে পান তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই অ্যালুমিনাকে চিন্তা করতে পারি। তো যাই হোক, অ্যালুমিনা সম্পর্কে মোটামুটি একটা মাইন্ড সিমটম নিয়ে আলোচনা করলাম। টোটাল লক্ষণ আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, আমরা সেই জন্য একটু স্কিপ করে যাই। আর এর মাঝে মাঝে যদি একটা মনোলক্ষণ আমি তেমন খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দিব। তো যাই হোক, আমরা যদি অন্যান্য লক্ষণে খুঁজি তাহলে খেয়াল করুন, আমরা শুরুতে একটা বলেছিলাম কৃত্রিম খাবার, অর্থাৎ কৃত্রিম বলতে বাচ্চার জন্য তো সেটাই যেটা জন্মসূত্রে, যেটা প্রকৃতির নিয়মে তার পাওয়া উচিত ছিল কিন্তু সে পায়নি, সেই খাবার খাওয়ার যদি লক্ষণ তার মধ্যে খুঁজে পান তাহলে সেখানে একবার হলে এন্টিং ফ্লুইডকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর ড্রাই ভাব থাকে, কোথায়? তার স্কিনে, সমস্ত জায়গাতে, তার ইরাপশন গুলোতেও যদি তার ড্রাই ভাব থাকে তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অবশ্যই অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর আমরা কোষ্ঠকাঠিন্যতে যদি যাই, কোষ্ঠবদ্ধতাতে যদি যাই তাহলে খেয়াল করুন, আমরা যদি কোনো রোগীর মল ড্রাই ভাব থাকে, মল যদি
ড্রাই ভাব থাকে, শুষ্ক ভাব থাকে। আমরা মল ড্রাই মানে ব্রায়োনিয়াকে চিন্তা করে থাকি, প্রথমে শক্ত লাইকোপোডিয়ামকে চিন্তা করে থাকি, মল ক্লিয়ার হচ্ছে না, কষ্টবদ্ধতা রয়েছে, অপিয়ামকে চিন্তা করি, সাইলেশিয়া নরম থাকা সত্ত্বেও ক্লিয়ার হচ্ছে না, সাইলেশিয়াকে চিন্তা করতে পারি, নাক্সকে চিন্তা করতে পারি। অনেক মেডিসিন আছে, যে এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক মেডিসিন আছে। কিন্তু আপনি খেয়াল করবেন, যদি কোনো রোগীর মলদার শুষ্ক এবং মল শুষ্ক হয়, আমরা ব্রাউনিয়াতে যদি যাই, এই জায়গাটাতে ব্রাউনের সাথে একটা দারুণ মিল আছে। ব্রাউনিয়ার মলদার তো মল নালী, যেটা আমরা যে লাইন দিয়ে মল আসছে সেখানে ল্যাক অফ মিউকাসের অভাবজনিত কারণে সেখানে মল যেমন ড্রাই থাকে, মলদারও ড্রাই থাকে, সেখানে কিন্তু তাদের কষ্টবদ্ধতা আছে, শুকনো মল। এবং আমরা যদি এই শুষ্ক মলের জন্য মল যদি ক্লিয়ার না হয়, খুব বেশি শক্ত হয়, খুব বেশি কোদ দিতে হয়, যদি কোনো রোগী পর্যায়ক্রমে অনেক দিন, কতদিন, 5 দিন, 7 দিন, 8 দিন যদি মলত্যাগ না করে, সেটা যদি বাচ্চা হোক, বড় মানুষ হোক, আর যেই হোক, সেটা প্রেগনেন্সি অবস্থায় হোক আর যে কোনো অবস্থায়, যদি আমার প্রেগনেন্সি অবস্থায় ইউজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাহলে যদি তার মধ্যে কোদ দেওয়ার প্রবণতা খুঁজে পান, নাক্স, অসমাপ্ত মল, কোদ আছে, মার্কসল, কোদ আছে, প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য, বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম আছে, ওপিয়াম আছে, যদি খেয়াল করেন প্রচন্ড পরিমাণে কোদ দিতে হচ্ছে, কখন, মলত্যাগ কালে। কোদ দিতে দিতে যদি সামান্যতম মল আসে, সেটা যদি খুব ড্রাই হয়, শুষ্ক হয়, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে আপনি অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। এবং যদি আপনি দেখেন এই ব্যক্তির কলিক পেইন আছে, যাদের স্টুল ক্লিয়ার না, বাচ্চাদের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, মল যদি তার ক্লিয়ার না হয়, তাহলে অ্যাবডোমিনাল একটা পেইন হয়, পিন সেন্সেশন বা খোঁচা মারা অনুভূতি হয়, যেখানে আমরা অনেকেই কলোসিন ম্যাকপসকে চিন্তা করে থাকি। যদি কোনো ব্যক্তির পেইন হয়, বিশেষ করে যে সকল ব্যক্তি, ওই যে আমরা যেসব বইগুলো আমরা ছাপাখানায় যেসব কাজগুলো করে থাকে, যে সকল ব্যক্তি যদি তাদের মধ্যে খুঁজে পান, যে সকল ব্যক্তি যদি বাচ্চা এবং ব্যক্তি যদি অতীতে যদি তুলা খাবার খাওয়ার ইতিহাস খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। পেইন আছে, কলিক পেইন আছে, সাথে কষ্টবদ্ধতা আছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, অ্যালুমিনাকে চিন্তা করতে পারি। কলিক পেইনটা ডায়াস্কোরিয়াতে আছে, ম্যাকফসে আছে, কলোসিনতে আছে, আমরা নাক্সেও দেখেছি যে পেইন হয়, নাক্সে পেইনের সাথে আমরা ফোলা ভাব দেখেছি, লাইকোপোডিয়ামে আছে। তাহলে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, লক্ষণ যদি থেকে থাকে, তাহলে সেখানে আমরা অ্যালুমিনাকে চিন্তা করতে পারি। তাহলে দেখুন, যে ব্যক্তিটা কোদ দিয়ে মলত্যাগ করতে হচ্ছে, তার রিকটাম কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা দেখেছি কোদ সংযুক্ত মলে রিকটাম প্রলাপস হতে পারে, মাক সলে, নাক্সেও দেখেছি, সালফারে দেখেছি। সম্ভবত আমরা নাচিমা ম্যামের একটা পেশেন্ট দেখছি, তার রিকটামটা একদম বাইরে বেরিয়ে এসেছে, সম্ভবত তাকে আমি সালফার প্রয়োগ করতে বলেছিলাম, সালফার প্রয়োগ করার পরে কিছুটা হলেও কমছে। নাচিমা ম্যাম আছেন কিনা ক্লাসে? জি স্যার। আছেন, কিছুটা হলেও কম আছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে এই কোদ সংযুক্ত যদি মলদারের কোনো অসম্ভব মানে অস্বাভাবিক লক্ষণ খুঁজে পাই, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, অ্যালুমিনাকে চিন্তা করতে পারি। দেখুন, তাহলে সেখানে আমাদের অর্শের সমস্যা হতে পারে, সেখানে আপনার বলি হতে বা বোট হতে পারে, যদি সেটা ভেজা ভেজা থাকে, যদি সেখানে বার্নিং থাকে, ক্যাপসিকাম, সালফার, কলিনসোনিয়া, স্কোলাসিপস,
হ্যাঁ, যদি সেখানে জ্বালা থাকে, ইচিং যদি থাকে, সালফার, যদি চুলকানি থাকে, এবং আপনি যদি দেখেন মলত্যাগের পরে রক্ত আসে, রক্ত সংযুক্ত অর্শের সমস্যা থাকে, কোলিনসোনিয়া, এবং যদি দেখেন যে মলটা অনুভূতিটা সেন্সেশন আছে যে ঢেলা বা গোল কোনো কিছু আসছে যেটা আপনাকে আঘাত দিতে দিতে আসছে, স্কোলাসিপস, কোলিনসোনিয়া এবং অ্যালুমিনা যদি আপনি খুঁজে পান, সেই সাথে যদি ব্লাড খুঁজে পান, যেহেতু কোদ দিতে হচ্ছে শুষ্ক মল, ন্যাট্রামিওরে দেখেছি, লাইকোপোডিয়ামে দেখেছি বোডোমাল, মোটা মল, যার কারণে এদের রিকটামে ক্ষত তৈরি হয়ে সেখানে ব্লাড আসতে পারে। আমরা কলিনসোনিয়া স্কুলাসিপসে দেখেছি, স্কুলাসিপস ব্লাইন্ড ফাইলস, অর্থাৎ রক্ত নাও আসতে পারে, যদি কখনো আসে তাহলে মাক করের মতো সামান্যতম আঁশ সংযুক্ত রক্ত আসতে পারে মাক করে। তো যাই হোক, স্কুলাসিপসে তো আমরা যদি দেখেছি এই যে মলটা ড্রাই ছিল, সামান্য আমাদের মলদ্বারে যে জায়গাটা আছে সফট আছে, যেটা আঘাতপ্রাপ্ত হয় অনুভূতি প্রবণ, এবং যেটা সংকোচন এবং সম্প্রসারিত যে ক্রিয়াটা আছে মলদ্বারের, যেটা আমরা অ্যালোসফ্রেটিনার সংকুচিত ভাবটা খুঁজে পাই না মলদ্বার পেশির দুর্বলতা জনিত কারণে, এলো আর গেল একটা কথা বলে থাকে। এই সংকোচন এবং সম্প্রসারণ সময়ে যদি তার আঘাত প্রাপ্ত হয়, সেন্সেশনটা আসছে কি সুই ফোটানো বা ঢেলা কোনো কিছু আসছে যেটা কাটতে কাটতে আসছে, যেখানে আমরা কোলিনসোনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, যদি ব্লিডিং থাকে, ঠিক ওই জায়গাটাতে আমাদের অ্যালুমিনাকেও চিন্তা করা যায়। যদি অ্যালুমিনার অতীত ইতিহাস, মানসিক সর্বোপরি যদি লক্ষণটা খুঁজে পাওয়া যায়, তাহলে সেখানে অ্যালুমিনাকেও চিন্তা করা যায়। এবং একটা জিনিস খেয়াল করবেন, এই ধরনের রোগীদের এই যে যাদের ডিসপেপসিয়া ছিল, অজীর্ণতা ছিল, যাদের যাদের কনস্টিপেশন ছিল, যাদের পাইল ছিল, এই ধরনের রোগীদের ক্ষেত্রে যদি মাথা ঘোরা থাকে, ভার্টিগো যদি থাকে, আমরা যদিও মাথা ঘোরায় অনেকগুলো মেডিসিন ব্যবহার করে থাকি, কোকুলাস ইন্ডিকা আছে, মাথা ঘোরে কখন, যখন সে জার্নি করে, দৃশ্যমান কোনো বস্তু যদি খুব দ্রুত যায়, দৃশ্যমান কোনো বস্তু যদি কোনো খুব বেশি দ্রুত যায়, তার সাথে ব্রেনটাকে যদি তাল মেলাতে যান, তাহলে কোকুলাস ইন্ডিকা বমি বমি ভাব বা বমি করে, যেটা আমরা জার্নি করলে কোকুলাস ইন্ডিকা দিয়ে থাকি। আসলে পেছনের কারণটা হলো দৃশ্যমান কোনো বস্তুকে চোখের সাথে যদি মেলাতে যায়, একটা গাছ চলে যাচ্ছে, সেটা ব্রেন দ্রুত নিয়ে নিল, একটা গাড়ি যাচ্ছে, একটা ঘর যাচ্ছে, একটা ব্রিজ যাচ্ছে, একটা নদী যাচ্ছে, খুব দ্রুততার সাথে সেই জায়গাটাতে কিন্তু আমরা কোকুলাস ইন্ডিকাকে চিন্তা করতে পারি। মাথা ঘোরায়, অরামমেট আছে, মাথা নিচু করলে মাথা ঘোরে। আবার রুগী বলে আমি যখন সঞ্চালিত হয় তখন আমার মাথা ঘোরে, স্পেশালি আমি বাম দিকে পড়ে যেতে থাকি। সম্ভবত অরামমেটও কিন্তু আত্মহত্যা প্রবণ আছে। কখন আছে? যখন সে সবসময় সবকিছুকে নিজের উপরে নেয়, আমি দায়ী, সমাজ পরিচালনা হচ্ছে না ভালোভাবে, আমি দায়ী। এমন অনেক লোক সমাজে আছে। রাষ্ট্র পরিচালনা হচ্ছে না, আমি দায়ী। আমার পরিবার ভালোভাবে পরিচালিত হচ্ছে না, আমি দায়ী। আমার সন্তান মানুষ হতে পারছে না, আমি দায়ী। আমার সন্তানের মুখে ভালো খাবার তুলে দিতে পারছে না, আমি দায়ী। আমি দায়ী থেকে আত্মহত্যার পথ কিন্তু সে খুঁজে নিতে পারে, আমি দায়ী থেকে। তা যাই হোক, এই যে আত্মহত্যার বিষয়টা কে কোথা থেকে কিভাবে নিল, এই জায়গাগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা আত্মহত্যা মানেই যে অরামেট, আত্মহত্যা মানেই যে ন্যাট্রামিও, ডিগনেশিয়া, পালসিটিলা কিন্তু আত্মহত্যা করতে চায়, সেখানে কিন্তু আমরা চিন্তা না করে কারণটা যদি খুঁজে পাই, কারণটা যদি খুঁজতে পারি, তাহলে সেখানে আমাদের মেডিসিন সিলেকশনটা খুব বেশি ভালো হয় এবং রোগী খুব দ্রুত আরোগ্য লাভ করে। তাহলে আমরা অ্যালুমিনার মধ্যে যদি দেখি যে প্রচন্ড পরিমাণে মাথা ঘোরা, এবং সেই সাথে যদি সকল দৃশ্যমান ব্যক্তিও ঘূর্ণমান অবস্থায় খুঁজে পান, সকল দৃশ্যমান বস্তু, মাথাটা ঘুরছে ভীষণ আকারে, আমি যা দেখছি সবকিছু ঘুরছে, সেই সাথে যদি বমি বমি ভাব, ইপিকাকের মতো, কলসিকামের মতো, কলসিকাম তো বমি করে, ইপিকাকের বমি বমি ভাব আছে, কাজের সে ভাব বেশি, ইপিকাক এবং মার্কসল, আমি প্রায় আলোচনায় বলে থাকি। যদি কোনো রোগী চোখ বুজে থাকলে কিছুটা ভালো থাকে, চোখ বুজে খোলার পরে যদি তার অ্যাগ্রাভেশন হয়, চোখ খুললে যদি তার অ্যাগ্রাভেশন হয়, মাথাটা যদি সামনের দিকে
একটু নিচু করে যদি তার বমি বমি ভাবের অ্যাগ্রাভেশন হয়, মাথা ঘোরার অ্যাগ্রাভেশন হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই অ্যালুমিনাকে চিন্তা করতে পারি। আমরা যে সকল ব্যক্তির স্কিন ডিজিজের ক্ষেত্রে, যে সকল ব্যক্তির আমরা শুরুতে পড়েছিলাম উভয় কাতর, যে সকল ব্যক্তির স্কিন ডিজিজের ক্ষেত্রে শীত এবং বৃদ্ধি এবং বিছানার উত্তাপে বৃদ্ধি, মার্কসল উভয় কাতর, শীতকাল গরমকাল, শীতে বাড়ে গরমে বাড়ে, ঠান্ডায় বাড়ে গরমে বাড়ে, বিছানায় গেলে বাড়ে, গোসলে গেলে বাড়ে, গরম কাপড় পরলে বাড়ে, গরম কাপড় খুললে বাড়ে। আর্সেনিক অ্যালব শুধুমাত্র শীতে বাড়ে ইসিংটা। আর্সেনিক অ্যালবের ইসিংটা কখন বাড়ে? সে যদি গরম কাপড় পরে থাকে তাহলে সে ভালো থাকে। যে এই কাপড়ের ভিতরে কোনো রকম ভাবে যদি বাতাস প্রবেশ করে, ধরুন আপনি আপনার কাছে বোরকা টোরকা পরে আপনার কাছে একটা পেশেন্ট এসেছে আর্সেনিক অ্যালবের, ভীষণ চুলকানি আছে, ছোট ছোট গুটি গুটি সাবুদানা ঘামাচির ন্যায় দানা তার মধ্যে দেখা দেয়, স্কিন যে ডিজিজটা আছে, যে ইরাপশন গুলো আছে, রুগী বলছে জানেন ডাক্তার সাহেব, আমি যখন ড্রেসটা পরেছি, বোরকাটা পরেছি, আমি ততক্ষণ পর্যন্ত আমি ভালো ছিলাম যতক্ষণ পর্যন্ত আমার এই স্কিনটা দেখানোর জন্য কাপড়টাকে সরাইনি। যেই সরিয়েছি খোলা বাতাস লেগেছে, সেই চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। আর্সেনিক অ্যালব। মার্কসল কি বলছে? কাপড় গরম হইলেও বাড়ছে, ঠান্ডা হলেও বাড়ছে, শীতকালেও বাড়ছে, বিছানার উত্তাপেও বাড়ছে। ততক্ষণ পর্যন্ত চুলকাচ্ছে যতক্ষণ পর্যন্ত মেজেরিয়াম বলে যে আমি চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলি, ঠিক ততক্ষণ পর্যন্ত অ্যালুমিনা চুলকাচ্ছে যতক্ষণ পর্যন্ত তা না রক্ত বের হচ্ছে। মেজেরিয়ামের সাথে একটা দারুণ মিল আছে, সেটা হলো আমরা দেখেছি যে অনেক সময় ভালো জায়গাতেও চুলকানি দেখা দেয়। ঠিক অনুরূপ ভাবে আমাদের অ্যালুমিনার ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গাতেও চুলকানি চুলকায়, ভালো একটা জায়গা সেখানেও কিন্তু প্রচন্ড চুলকায় আমরা দেখেছি। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যালুমিনাকে চিন্তা করতে পারি। দেখুন চুলকাতে চুলকাতে আমাদের সালফারেও রক্ত বের করে, চুলকাতে চুলকাতে আমাদের কোনো ইরাপশন ছাড়া ডলিগছও চুলকানি বৃদ্ধি পেতে পারে। আমাদের শীত গরমে দুটাতেই আমাদের মার্কসল চুলকানি বৃদ্ধি পেতে পারে। শীতকালে পেট্রোলিয়াম সোডিয়াম চুলকানি বৃদ্ধি পেতে পারে। শীতে আমাদের আর্সেনিক অ্যালব, ঠান্ডা লাগলে আমাদের আর্সেনিক অ্যালব চুলকানি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আসলে সবগুলো মেডিসিনের সব লক্ষণ বলতে গেলে হয়তো হবে না, খেয়ে নাও, সবগুলো লক্ষণ বলতে গেলে হয়তো হবে না। তো যাই হোক, সে সাথে যদি আমরা দেখি কার্বনাকেলটা কোথায় হয়? মাংসবহুল জায়গাতে। আপনি খেয়াল করবেন, আপনার শোল্ডারে হতে পারে, আপনার হিপে হতে পারে, আপনার থাইতে হতে পারে, যে জায়গাটাতে মাংসবহুল, যদি সেখানে চুলকানি এবং বার্নিং জ্বালা থাকে, তাহলে সেখানেও কিন্তু আপনি স্কিন ডিজিজের ক্ষেত্রে সেখানে আপনি অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর এনিমিয়া সংযুক্ত থাকে, আমরা ফেরাম গ্রুপের প্রত্যেকটা মেডিসিনকে এনিমিয়ার একটা সংযুক্ত লক্ষণ হিসেবে চিহ্নিত করে থাকি। যদি কোনো ইয়াং ফিমেলদের ক্ষেত্রে, বিশেষ করে তার মেনস্ট্রুয়েশনের সময় যদি দেখেন তার রক্ত শূন্যতা, তাহলে সেখানে কিন্তু অ্যালুমিনা একটা দারুণ মেডিসিন। আমরা খুব বেশি ডিসচার্জ জনিত কারণে রক্ত শূন্যতা দুর্বলতা আসলে আমরা যেমন সাদাটে ভাব আসলে আমরা চায়না অ্যাসিড ফস, সাদা ভাব মানে মোমের মতো ভাব, ইপিসমেল মোমের মতো ভাব, ফসফরাস, হ্যাঁ আরো অনেকগুলো মেডিসিন আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যালুমিনাকেও চিন্তা করতে পারি। আমরা শ্বাসযন্ত্রের রোগ লক্ষণে যদি দেখি, স্বরযন্ত্রের লোভ, কণ্ঠস্বর বসে যাওয়া, অনেক মেডিসিন আছে, কস্টিকাম আছে, সেলিনিয়াম আছে, ফসফরাস আছে, অ্যালুমিনা আছে, অনেকগুলো মেডিসিন আছে, আমি সবগুলো কম্পেয়ার করব না। তাহলে আমরা যদি রোগীর মধ্যে দেখি কাশি জনিত কণ্ঠস্বর বসে যাওয়া, কাশি, কস্টিকাম আছে, গায়ক শ্রেণী সেলিনিয়াম আছে। মজার একটা বিষয়, আমি একটা
আহ ষড়যন্ত্রের একটা পলিপের একটা পেশেন্ট দেখছি। উনি কণ্ঠস্বর বসে গেছিল, উনি ইন্ডিয়াতে যে টেস্ট করে আসছে। তো রুগীটা আমি এখন দেখছি, রুগীটা এখন কণ্ঠস্বর অনেকটা উঠেছে। যদি কমপ্লিট ভালো হয় তাহলে কোনো এক ক্লাসে মেডিসিন নিয়ে, যেহেতু এখনো ভালো হয়নি, পূর্ণাঙ্গ ভালো হয়নি, তাহলে বলাটা আমার জন্য বোকামি, আমি আলোচনা করব। তাহলে যদি দেখেন যে কাশতে কাশতে তার কণ্ঠস্বর বসে যাওয়া, ফিল আছে, সেন্সেশন আছে যে আমার কণ্ঠনালীর কাছে কিছু একটা আছে। আমরা এসিডিটি প্রবলেম থাকলে আমরা দেখেছি যে গলার ওখানে টুপলা হয়ে আছে, রুগী কিন্তু আপনাকে রুগীর ভাষায় কোন একটা টুপলা হয়ে আছে, কোন একটা বড় কিছু একটা আটকে আছে। ঠিক অনুরূপ ভাবে যদি দেখেন যে রুগীর একটা ফিল কাজ করে যে আমার কণ্ঠনালীর ওখানে কিছু একটা গোল আকৃতির আটকে আছে, আমরা লেখাচিত্রের মধ্যে খুঁজে পাই গোল আকৃতির কোনো কিছু একটা আটকে আছে, তাহলে কাশি পরবর্তীতে যদি অন্যান্য সিমটমের সাথে সংযুক্ত থাকে তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে অবশ্যই আমরা, আচ্ছা আমাকে 30টা সেকেন্ড সময় দিন, আমি একটু পাশের রুমে যে একটু ক্লাস তোমরা করে। আসলে এই রুমে আসলাম এই জন্যই যে আম্মু আছে একদম ডাইনিং সোজাসুজি বসে আছে, যেখান থেকে আমাকেও দেখা যাচ্ছে, আমার কথা শুনতে পাবে। আমি কিছু ফিমেল ডিজিজ নিয়ে কথা বলতে হবে, মেল ডিজিজ নিয়ে কথা বলতে হবে, যেটা একটু আনইজি লাগা স্বাভাবিক, সেই সূত্র ধরে উঠে আসা। তো যাই হোক, আমরা যদি মেল ডিজিজের ক্ষেত্রে যদি যাই, ধাতু দুর্বলতা বা শুক্রক্ষয়ে যদি যাই, তাহলে দেখুন সামান্য উত্তেজিত হলেই আমরা সেলিক্স নাইগ্রাতে দেখেছি, সেলিনিয়ামে দেখেছি, এসিড ফসে দেখেছি, অ্যাগনাস কাস্টে দেখেছি, কোনিয়ামে দেখেছি, বিফোর আনাতে দেখেছি, অনেকগুলো মেডিসিন আছে। সামান্য উত্তেজিত হলেই তার শুক্র ক্ষয় হয়, সামান্য কোদ দিলে সেলিক্স নাইগ্রা, প্রসাব পায়খানার কোতে তার ধাতু ক্ষয় হয়। যদি তার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে সেখানে আপনি একবার হলেও অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। যদি তার অতীত ইতিহাসে প্রচুর ক্ষয়ের ইতিহাস থাকে, অল্প বয়সে এসিড ফস, অ্যাগনাস কাস্টকেও চিন্তা করতে পারেন। যদি তার ক্ষয়ের ইতিহাস থাকে তাহলে কোনিয়ামকেও চিন্তা করতে পারেন। আর বিফোর আনার কথা তো বলবোই না, সেলিনিয়ামের কথা বলবোই না, নাই উঠতে একখান সেলিনিয়াম, অল্পতেই তার বীর্যের ক্ষয় হয়ে যায়। বিফোর আনা প্রচুর পরিমাণে সে মাস্টারবেশন করেছে, অতীত ইতিহাসে যদি ক্ষয় থেকে থাকে তাহলে সেখানে আমরা বিফোর আনাকেও চিন্তা করতে পারি। যদি লক্ষণটা আপনি খুঁজে পান তাহলে সেখানে অবশ্যই আপনি একবার হলেও, অন্যান্য লক্ষণের সাথে যদি মিলে যায় তাহলে একবার হলেও অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। এছাড়াও যদি আমরা কখনো জ্বর, স্পেশালি টাইফয়েড জ্বরে, আমরা অনেকে আছি টাইফয়েড জ্বর আসলে যারা নতুন আছি, এক কথায় ব্যাকটেরিয়া, আমার মতো নতুন নবীন যারা আছেন, টাইফয়েড জ্বরে রুগী আসলেই যেন ব্যাপটেশিয়া দিই। টাইফয়েড জ্বরে নাইট্রিক অ্যাসিড আছে, কার্বোভেজ আছে, টেরিবেনথিন আছে, অ্যালুমিনা আছে, আর্নিকা আছে। আসলে আমরা অনেকেই এগুলোকে চিন্তা করি না, অনেকেই চিন্তা করি না। তো যাই হোক, আমরা যদি দেখি নর্মাল কোনো জ্বর, সেই জ্বরেও যদি দেখি যে যে জ্বর অবস্থায়, জ্বর সংযুক্ত অবস্থায় যদি তার সাথে কালো বর্ণের রক্ত পড়ে এবং রক্তটা যদি জমাট বাঁধা হয় এবং
যদি একটা পচা দুর্গন্ধযুক্ত সংযুক্ত হয় টাইফয়েড জ্বরে, অন্যান্য সিমটম যদি মিল থাকে, তাহলে সেখানে আপনি একবার হলেও অ্যালোমিনাকে চিন্তা করতে পারেন। মজার একটা বিষয়, অ্যালোমিনার জ্বর অবস্থায় কোত না দিলে প্রস্রাব হয় না, কোত না দিলে পায়খানা হয় না, সবসময়ের জন্য জ্বর অবস্থায় অ্যালোমিনা কোত না দিলে প্রস্রাব হয় না। তাহলে কোত সংযুক্ত প্রস্রাব, তার মানে প্রোস্টেট ইনলার্জ হয়েছে, কিডনি স্টোন হয়েছে, প্রোস্টেট স্ট্রিকচার হয়েছে, নাকি ইনফ্লেমেশন হয়েছে, নাকি সিস্টাইটিস হয়েছে, কি হয়েছে? আপনি হয়তো মাথা ঘুরিয়ে গেল, আপনি সেবালকে চিন্তা করলেন, বারবারিসকে চিন্তা করলেন, ক্লিমেটিসকে চিন্তা করলেন, সারসাপিল্লাকে চিন্তা করলেন, হ্যাঁ, সালফারকে চিন্তা করলেন, ক্যান্থরিসকে চিন্তা করলেন, থুজাকে চিন্তা করলেন, মেডোরিনামকে চিন্তা করলেন, অনেকগুলো মেডিসিন আছে, কোত যেহেতু দিচ্ছে। তাহলে আমরা যদি দেখি শুধুমাত্র জ্বর অবস্থায় কোত না দিলে প্রস্রাব যদি না হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যালোমিনাকে চিন্তা করতে পারি। এছাড়াও আমাদের আসলে অনেক লক্ষণ আছে, যে লক্ষণগুলো দেওয়াটাও জরুরি, আবার দিতে গেলে বেশ সময় চলে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি, বিশেষ করে খেয়াল করবেন, আলু খেলে রোগ লক্ষণের বৃদ্ধি, আলু খেলে যে কোনো রোগ লক্ষণের বৃদ্ধি আলু তার সহ্য হয় না, তাহলে সেখানে আপনি অ্যালোমিনাকে চিন্তা করতে পারেন। যদি কোনো ব্যক্তি ড্রাই মাল থাকে, ড্রাই মাল সংযুক্ত কোত, কখনো কখনো নরম মাল সংযুক্ত কোত, কোত সংযুক্ত মল, এবং কখনো কখনো রিকটাম পেশির দুর্বলতা বা প্যারালাইজড ভাব, অ্যালোসোপ্রোটিনা লক্ষণটা যদি থাকে, তাহলে সেখানেও আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অ্যালোমিনাকে চিন্তা করতে পারেন। মজার একটা বিষয়, জ্বর সংযুক্ত অবস্থায় কোত না দিলে প্রস্রাব হয় না, কিন্তু নর্মাল অবস্থায় মলত্যাগের সময় কোত দিলে তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। রুগী যদি আপনাকে বলে আমার ইউরিন পাস হচ্ছে, কিন্তু আমি মলত্যাগের জন্য যখন কোত দিচ্ছি তখন ইউরিনটা বন্ধ হয়ে যাচ্ছে, যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অ্যালোমিনাকে চিন্তা করতে পারেন। যদি কোনো রুগী, আমরা কিছু পিকুলিয়ার সিমটম দিয়ে শেষ করে দেবো, অলরেডি 10:30 বেজে গেছে। যদি কোনো রুগী অদ্ভুত লক্ষণ, রক্ত দেখলে বা ছুরি দেখলে নিজেকে খুন করার ভয়ানক চিন্তা মাথার মধ্যে কাজ করে, তাহলে সেখানে আপনি অ্যালোমিনাকে চিন্তা করতে পারেন। তবে মজার একটা বিষয় হলো, অ্যালোমিনা মৃত্যুকে প্রচুর ভয় পায়, সোরাটান তার মধ্যে আছে, তাহলে সে মৃত্যুকে প্রচন্ড পরিমাণেও কিন্তু ভয় পায়, যতটা সে আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে। মজার আর একটা বিষয় হলো, কস্টিকাম যেমন সন্ধ্যাবেলায়, গোধূলি বেলায় খুব বেশি আবেগপ্রবণ হয়, চায় না যেমন রাত্রিকালীন নিজের ক্ষিপ্র বুদ্ধিটাকে কাজে লাগাতে চায়, পরিকল্পনা তৈরি করে, সালফার যেমন সবসময় পরিকল্পনায় ব্যস্ত থাকে, ঠিক অনুরূপ ভাবে যদি দেখেন সন্ধ্যাবেলায় তার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার মধ্যে একটা নেগেটিভ বিষয় যদি তার মধ্যে ভর করে, ওই যে খারাপ দিকটা যদি তার মধ্যে ভর করতে থাকে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অ্যালোমিনাকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর সন্ধ্যাবেলায় কান গরম এবং লাল হয়, বেলোডোনা গরম এবং লাল হয়, স্পেশালি যদি সন্ধ্যাবেলায় হয়, তাহলে সেখানে আপনি অ্যালোমিনাকে চিন্তা করতে পারেন। কিছু অদ্ভুত লক্ষণ, যদি কোনো রোগী তার ডান কান দিয়ে একদম অচেনা কোনো কণ্ঠস্বর শুনতে পায়, একই ব্যক্তির কণ্ঠস্বর, বাম কানে সে একরকম শুনছে, ডান কানে আর এক রকম শুনছে, একদম অচেনা, যদি কোনো রোগীর ডান কানে অচেনা কণ্ঠস্বর শুনতে পায়, তাহলে সেখানে আপনি অ্যালোমিনাকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর মানে বৈসাদৃশ্য, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, যে ওটাকে কি বলে, ইয়েতে আছে, ইগনেশিয়াতে আছে, ভুলে যাচ্ছি কথাটা, কিভাবে গুছিয়ে বলে ভালো হবে। খাবারের প্রতি যেমন বিতৃষ্ণা আছে, খাবারের প্রতি তেমন তীব্র আকাঙ্ক্ষা আছে, যদি আপনি খুঁজে খুঁজে পান প্রচন্ড খিদের সাথে, লাইকোপোডিয়ামে খিদা আছে, খেতে পারে না, খিদা থাকা সত্ত্বেও কখনো কখনো তার খেতে ইচ্ছা করে, কখনো কখনো থাকে না, উভয় লক্ষণ
যদি তার মধ্যে খুঁজে পান স্ববিরোধী লক্ষণ যেটাকে বলা হয়, তাহলে সেখানেও আপনি কি চিন্তা করতে পারেন, সেখানেও আপনি অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর স্টোমাক্স এরিয়াতে কীট পতঙ্গ হেঁটে বেড়ার ন্যায় অনুভূতি থাকে, থুজা প্রসাব দ্বারে কীট পতঙ্গ হেঁটে বেড়াচ্ছে, পিঁপড়া কুটকুট করে যেন কি যেন পিলপিল করে হেঁটে বেড়াচ্ছে, যদি কোনো রোগীর পাকস্থলীতে কীটপতঙ্গে হেঁটে বেড়ার মতো অনুভূতি খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে আপনি অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। যদি লক্ষণগুলো খুঁজে পাওয়া যায় তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে অ্যালুমিনা। আর আরেকটা বিষয় আমি স্কিপ করে চলে গেছি, যেখানে আসলে আম্মু ছিল বলে আসতে যে ফিমেলদের ক্ষেত্রে একটা বিষয় আমি অ্যাভয়েড করে গেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তির সাদা স্ট্রাপ আসে, যদি কোনো ব্যক্তির সাদা স্ট্রাপ আসে, খেয়াল করবেন মাসিক স্ট্রাপ সামান্য, সাদা স্ট্রাপ অসামান্য, মানে অতিরিক্ত। বিপরীত লক্ষণ, মাসিক স্রাব অতি সামান্য, অতি দেরিতে, আর তার সাদা স্রাবটা খুব বেশি, এবং সেই সাথে দুর্বলতা, সেই সাথে যদি তার এনিমিয়া সংযুক্ত থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, যেটা জ্বালা সংযুক্ত, ঝাঁঝালো, ক্ষতকারী। আমরা এই জায়গাটা দেখেছি সিভিলিনামে আছে, সিভিলিনামের সেম সিমটম থাকা সত্ত্বেও সিভিলিনাম রাত্রিকালীন অ্যাগ্রাভেশন হয় সাদা স্ট্রাপ, অ্যালুমিনা দিনের বেলা অ্যাগ্রাভেশন হয়। আমরা সাদা স্ট্রাপ দেখেছি অ্যালুমিনাতে, যেটাতে আমরা বোরাক্সে খুঁজে পাই, সাদা স্ট্রাপ আমরা ববিষ্টাতে খুঁজে পাই। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, এবং ক্ষতকারী ক্রিয়োজোটে খুঁজে পাই, সিভিলিনামে খুঁজে পাই, গ্রাফাইটিজে খুঁজে পাই। যদিও গ্রাফাইটিজে কিন্তু সাদা পাতলা নয়, এরা মোটা, মধুর মতো মোটা এবং আঠা আঠা সংযুক্ত বা মোটা মোটা সংযুক্ত অনুভূত তার মধ্যে আসবে যে আমার সাদা স্ট্রাপটা আসছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা গ্রাফকে চিন্তা করতে পারি। তো যাই হোক, আরো অনেকগুলো লক্ষণ আছে, আমরা নেক্সট কোন আলোচনাতে হয়তো সম্পূর্ণ আলোচনা কথাগুলো তুলে ধরতে পারিনি। এই জন্যই পারিনি যে অলরেডি 10:34 বাজে, ফ্রেশ খাওয়া দাওয়া সব মিলিয়ে আছে। তবে অ্যালুমিনার যে যতটুকু মনে আছে ততটুকু আপনাদের মূল মূল কথাগুলো জানিয়ে দিলাম। আমি জানি হয়তো সম্পূর্ণ আলোচনা হয়নি, আসলে না হওয়ার পিছনে একটা কারণ ছিল, আজকে সারাদিন অনেক পেশেন্ট দেখেছি, বিশেষ করে অনলাইন পেশেন্টগুলো খুব বেশি ভুগিয়েছে আজকে। সেই সাথে নিজের চেম্বারের রুগী, আবার আমি এখন বাসা থেকে অনেক, চেম্বার থেকে বাসা অনেক দূরে, আসতে একটু সময় লেগে গেছে। সব মিলিয়ে যতটুকু আলোচনা করেছি, আমার যতটুকু মাথায় আছে বা যতটুকু আমি জানি ততটুকু আলোচনা করেছি। আমার যদি আলোচনায় ত্রুটি থাকে অবশ্যই সেটা সংশোধন করে নেবেন এবং আমাকে জানাবেন। আমি শুধু রোগের অ্যাগ্রাভেশন ঠান্ডা বাতাসে, শীতে, শীতকালে, আলু খেলে, বসে থাকলে, সন্ধ্যাবেলায় বা বিকালে যদি রোগ লক্ষণ বাড়ে, গরমে, গ্রীষ্মকালীন সময়ে গরম আবহাওয়ায় উষ্ণ পানিতে, স্যাঁতসেঁতে আবহাওয়ায় কিন্তু স্যাঁতসেঁতে পরিবেশে রাস্টক্স, ডালকামড়া, কস্টিকামের অ্যাগ্রাভেশন, স্যাঁতসেঁতে অবস্থায় যদি সে ভালো থাকে, সামান্য শারীরিক ব্যায়াম করলে সে ভালো থাকে, ওপেনার খোলা বাতাসে সে ভালো থাকে, যদি লক্ষণটা আপনি খুঁজে পান তাহলে সেখানে অবশ্যই আপনি অ্যালুমিনাকে চিন্তা করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করার জন্য। দেওয়ান হাসনাত স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জ্ঞানের ভান্ডার থেকে স্যার যা শেয়ার করছেন আমাদের জন্য স্যার অনেক কাজে দিবে স্যার, এটা আমি বিশ্বাস করি স্যার। আমি ক্লাসটা খুব মনোযোগের সাথে শুনছি, ইনশাল্লাহ রেকর্ডিংও আছে, আমি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। যারা আছেন রেকর্ডিংটা আবার পরবর্তীতে শুনে নেবেন। আশা করি অ্যালুমিনা ইউজ করতে কারো ভুল হবে না। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। স্যার আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে এরকম সময় দেওয়ার জন্য। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস